আসসালামু আলাইকুম। নাশিত রহমান স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা থেকে। আশা করি সবাই ভালো আছেন। টিভি3 বাংলার প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন প্রপার্টি মর্টগেজ উইথ বেনেকো। আমরা প্রতি বৃহস্পতিবার হাজির হই একটি নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে। সেটার উপরে যেমন আলোকপাত করি, আমাদের প্রচুর দর্শক টেলিফোন করেন, ফেসবুক, ইউটিউবে প্রশ্ন ছুড়ে দেন, সে প্রশ্নের আমরা বিস্তারিত আলোচনা করি। FCA অ্যাক্রিডেটেড অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান ভাই আমাদের সাথে থাকেন। তিনি আমাদের সাথে প্রশ্নের উত্তর দেন। তার সাথে আরেকজন মেহমান আছেন যার সাথে মোস্তাফিজ ভাই আজকে আমাদের পরিচয় করিয়ে দেবেন। প্রথমে চলে যাচ্ছি মোস্তাফিজ ভাইয়ের কাছে, তাকে স্বাগত জানিয়ে মেহমানকে আমি নিয়ে আসবো। মোস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাশিদ ভাই কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আছে ভালো। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটু বলবেন কাইন্ডলি? জি আমাদের যারা দর্শকরা যারা প্রপার্টি ভিউ করতে যান, প্রপার্টি কেনার সময় তাদের আপনার বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এবং আমরা কয়েকটি অনুষ্ঠানে দর্শকদের কাছ থেকে অনুরোধ পাইছি যে আপনার কিভাবে আমরা ভিউ করব বা আমরা নেগোসিয়েশনটা কিভাবে করব, এই সময় আমাদের কি করা উচিত। আমি আমার অভিজ্ঞতা থেকে বেশ কিছু পরামর্শ শেয়ার করছি। তো আমি সবসময় চিন্তা করছি যে এই ব্যাপারে যদি কখনো আমার সুযোগ হয় একজন অভিজ্ঞ এস্টেট এজেন্টের পরামর্শ নেওয়া এবং দর্শকদের সাথে যদি সেটা শেয়ার করতে পারি, আমার মনে হয় সেটা হবে আপনার একদম অ্যাকুরেট ইনফরমেশন। যেহেতু এটা আসবে হলো আপনার যারা যিনি আসলে এস্টেট এজেন্টের পজিশনে থেকে ডিল করতেন বা করছেন ক্লায়েন্টদের সাথে। তো আজকে আমাদের দর্শক এরকম একজন আমাদের মেহমান এরকম একজন যিনি দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে আপনার এস্টেট এজেন্সিতে কাজ করছেন। উনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন এবং মেইন স্ট্রিম আপনার এস্টেট এজেন্সির সাথে কাজ করছেন। আমরা বেনেকোতে এই বিভিন্ন রকম আমাদের যে অ্যাডভাইজাররা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড, আপনার অনেকে ব্যাংকিং সেক্টর থেকে আসছেন, অনেকে আপনার কর্পোরেট জব থেকে আমাদের বেনেকোতে পরবর্তীতে অ্যাডভাইজারশিপ আসছেন। আজকে যিনি আসছেন ইনি আমাদের বেনেকো নতুন একজন সদস্য। নাশিদ ভাই, আপনি বাকিটা কন্টিনিউ করুন প্লিজ। Mr. Ali Qazi, welcome to today's show. How are you, Mr. Ali? Thank you very much. Thank you for having me. Really appreciate it. And our brother Mr. Mustafiz indicated that you have more than 2 decades of experience in state agent. You work in corporate, you work for various companies, you manage some branches, you acted as branch manager. And absolutely, I was very fortunate to get into the property business back in I think, good God, I think 2000 or just slightly before 2000. That's when the market was absolutely phenomenal, fantastic. And my experience is that I've actually always been working for the larger corporates and helped set up quite a few estate agents myself as well. That's great. Many of our viewers, they may not be in UK for 2 decades, may not be in UK for 1 decade. So we have many viewers, they are comparatively new in the UK. They may not know the know-how, technicality, and many of our viewers are first-time buyer. Right. Okay. With that high-end side, we'll try to answer all the queries. We'll get comments from Facebook and YouTube. And in your introductory speech, what you will say, what is the role of state agent in house purchase, especially for first-time buyers? Okay, well, look, let's start. First of all, can I just tell your viewers that if anybody does want to speak to me, look, I do speak 2 or 3 different languages. So English being one, Urdu, Hindi, and also Punjabi. So, feel free to speak to me in these languages. Okay, just a quick analysis in terms of what an estate agent's job is. Okay, and there are lots of misconceptions. Obviously, coming from Bangladesh, India, and these places, estate agency does work slightly differently to how it works in the UK. Okay, the first thing that you've got to know is that the estate agent will always act on behalf of the vendor. The vendor is the person who is selling the house. So as long as you understand that as an estate agent, they are
contractually liable, and obviously to actually only look for the best benefit for the vendor, for the owner of the house. Okay, so as a purchaser, because you're not actually paying any remuneration to the estate agent, they don't actually, that you, although you are their client and they have a certain amount of, well, I mean, they have to give you a certain amount of service, but their loyalty is always towards the vendor, and it should always be towards the vendor. Okay, you are the perfect person to answer this question. For BENECO, your current association, they are regulated by FCA. Unfortunately, for last 1 decade, there is a massive debate and discussion regarding state agent. There is not a single regulator for state agent. No, there is. We're actually governed by the Estate Agency Act. But there's so no regulator. I mean, look, regulator like this act. There's no regulator like FCA. There is no law society. They have. Well, yes, you're right. In that nothing. sense, you are certainly right. So I mean, there is no regulation. But we have an act where we have to be fair with both the vendor and the buyer as well. So there are certain rules and regulations that an estate agent has to follow. Don't you think there must be a regulator like FCA, Law Society, and BMA? What's your thinking? Well, look, I mean, in essence, at the moment, it's actually working for them. I mean, too much regulation might actually, might actually be a hindrance, because there isn't anything that's untowards going on in the state agency, and they have got that very much controlled. I think the only conflict you have in the state agency at the moment is a lot of estate agents are now actually dealing with mortgages as well, and according to the FCA rules, it is unethical that an estate agent... Illegal, not unethical, illegal. It is illegal and unethical. Okay, so illegal, you can't have... ethics may vary, law cannot vary, so it's illegal. So that's right. And as an estate agent, they do sometimes insist, especially if you're a first-time buyer and you're not a seasoned buyer and you don't actually understand the rules and the regulations, where they will insist that you sit with their mortgage advisor. Now, that is, I mean, by any means, it could be termed as conditional selling. So you've got to be quite careful. I mean, as buyers, you can't be bullied into sitting with the estate agent's mortgage advisor. I think that's the important thing as well. That's my point. And everyone is not ethical from your sense. And forget about law. They don't follow law, and sometimes they are not ethical. So what is your advice towards the first-time buyers? Okay, no, first-time buyers. Okay, this is, look, in any business or when you're actually going out to buy something, the first thing you've got to establish, which is really, really important, is how much money do you have? Okay, that's the first and foremost thing. And obviously, if you come to brokers like ourselves, or if you come to a BENECO, what we would then do is we would literally run through a fact find, where we would establish what your earnings are, what your outgoings are, and so on and so forth. And you would then be we would then come back to you and say, look, this bank is saying this is how much you can borrow, this bank is saying this. You get to know how much you can borrow. That's the first and foremost thing. And as estate agents, that's what we actually look for as well. When we're actually dealing with a first-time buyer or with any buyer, the first thing that we want to see is, can the buyer, can he demonstrate to us that he can actually afford to buy the property? I think that's the most important thing. So your first stop before you actually start looking for a property is to actually see an independent financial mortgage advisor. I think that's the first stop. Okay, Mr. Ali Qazi, if you define the relationship between estate agent, mortgage advisor, lender, buyer, and seller. Okay, so the way it usually works is,
once you've actually done your homework, which is you meet a financial advisor, you find out how much money you can borrow. The second thing that you've got to do is you've got to find yourself a good solicitor as well. Usually your financial advisor would push you in the right direction, because solicitors, I mean, unfortunately or fortunately, you can't use all solicitors as well, because they might not be actually registered on certain panels as well. So, I would say if the person who's dealing with your finances would understand it a little bit more in detail in terms of what you're looking for as well. So he would advise you what kind of solicitor. So A, you've established how much you can borrow. B, you've actually got your solicitors ready as well. Now, the financial advisor or mortgage brokers, we would give you an AIP, an agreement in principle, which basically means that if an estate agent says that you have to see his mortgage advisor, you say, well, actually, I've already got this agreement in principle. Therefore, I don't need to see a mortgage advisor. I just want to put I want to just buy the property. That's basically how it should work. Okay. And what I always advise first-time buyers or any buyer to do is they need to, once they've established how much they can borrow, they need to establish what area they're looking in as well. I mean, unfortunately, although London is not that big, but it's not that small as well. I mean, you have so many areas in London. For instance, you've got North London, East London, South London, you've got Middlesex. There are a lot of areas in London. And within those areas, there's lots of pockets as well. For instance, Wembley, Harrow, and Pinner, and so on and so forth. So you need to establish what area you want to go to. And then you need to register with all these. Call? Let us answer the call, then I'll come back. Yeah, sure. Okay. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাশিদ ভাই ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি বাক্কা দূর থেকে করছি, লেস্টার থেকে ফোন করছি। জি, সবাই সমান দূর, কারণ এখানে কেউ তো কারণ আমি একটা জিনিস জানতাম চাইছি আপনার কাছে, আমি লাইন পাই না কি বুঝছেন? জি বলেন। করি, বাট আমার প্রশ্নটা হলো কি, আমি অ্যাপ্লিকেশন করছিলাম আজ প্রায় 8 মাস। কোনো অ্যাপ্লিকেশন না, ইমিগ্রেশনের বিষয় না, সত্যি দুঃখিত। লেস্টার, লন্ডন, গ্লাসগো আমাদের সবাই সমদূরত্ব। সবাইকে বলবো, কোনো ইমিগ্রেশন আইনের প্রশ্ন না। আলী কাজী সাহেবের 2 দশকের অভিজ্ঞতা, স্টেট এজেন্টে মূল ধারায় কাজ করেছেন, এখন বেনেকো ফাইন্যান্সের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তাকে আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করিয়েছি। তার কাছ থেকে আমি কঠিন প্রশ্ন করে জবাব নেওয়ার চেষ্টা করছি। মোস্তাফিজ ভাই এই প্রশ্নগুলো করতেন না আমার দর্শকের জন্য। So Ali Kaji, I explained to our viewers that I'm asking you all the negative and tough questions. Yes, absolutely. I'm feeling, I'm already sweating. And Mostafizur is very soft. I'm not soft like that. I'm acting on behalf of my viewers. Absolutely. So absolutely. My question is, if I don't know, I'm a first-time buyer, I may take the solicitor and the mortgage broker from the estate agent. What is the pros and cons to take the solicitor and the mortgage advisor from the estate agent? Well, I mean, look, there is no such thing as a process. You see, the problem that you've got with the using estate agent solicitor, mortgage advisors, certainly. I mean, it's not really a problem, but they are not very. I mean, they are usually not independent, which basically means that they have a panel of solicitors. They might have 20 or 30 lenders that they're dealing with. Okay. Whereas, when you're using a company like BENECO Finance, you're dealing with the whole of market, which makes an immense amount of difference. That's when you know that you're actually going to be establishing the best possible rate. But yes, you can actually use an estate agent. You can use him to, introduce his broker to you as well. But it's not necessarily that you're getting the best possible deal. What about solicitor? Solicitors, in my experience, unfortunately, especially with the corporates that I've worked for, the solicitors that we deal with or used to deal with, they were always there was always too much work coming their way. So if you can imagine that the last corporate company that I worked with, they had,
about 1,200 branches. Okay. Now, out of 1,200 branches, you were using around 50 or 60 solicitors. In essence, okay. Now, 1,200 branches, giving them every single day something or the other. Okay. Now, can you imagine the amount of work that the workload that they've got? So, you know, I think it just comes down to whatever you're comfortable with. From my point of view, and that's one of the reasons why I actually left a state agency to come into mortgage advice, was simply because I thought, I want to try and give everyone the right sort of deal, the right sort of advice as well. And obviously, as you can see, we are actually governed by the FCA, so we have to give that, and it is our moral duty as well. So that's what it really comes down to. I wanted to do the right thing. And as an estate agent, you are the perfect person to ask this question. For a first-time buyer who may not know the UK very well, who may not have the property market understanding very well, he may not know the mortgage rate, he may not know the law, regulation, rights and obligation. So they want to have a one-stop service. They wish the state agent can handle everything, and state agents are not regulated by, like FCA and mortgage law society. So sometimes there is some cowboys, sometimes there's some fraudsters, and it's not that massive scale. It's a small scale, but still is there. Sometimes it's a good mortgage advisor, but the status is not that good. So there's a massive misconception and myths, and we are here to debunk those myths. Well, then the best thing to do is to come to a company like ours, where we would actually hold their hand and walk them through this fire. Okay. And that's basically what our job is. So when I say walk them through the fire, like I said, I mean, at BENECO Finance, the first thing we will do is we will establish how much they can afford. Okay. Then we would also we would help them in terms of what areas they're looking for. We would help them in terms of, there are various websites, for instance, Rightmove, Zoopla, findaproperty.com, and others. But Zoopla and Rightmove being the most used, we would actually put them in the right direction in terms of that's what your affordability is. We would also, I mean, as far as I'm concerned, and I'm very happy to do this, I would also go as far as saying, right, okay, it is now time, if they like the house, how to make the offer as well, at what price they should go in at, where to start the negotiations, what kind of relationship do they want with the estate agent. And possibly it might be a case where we might actually pick up the phone on their behalf and deal with the estate agents as well. So, from our point of view, we want to be that one-stop shop where people can come in, and our business is a service business. That's exactly what we want to try and do. I think all the guys in our office, we're all trained to do that, and we're all happy to do that as well. For last 2 years with this pro bono social service and community service, what my understanding is, sometimes they ask a question which is not the area of BENECO, like tax advice. Like, sorry? Tax advice. Tax advice, yes, of course. Yes, corporation tax, gain tax, inheritance tax, and legal questions. And is it a good time to buy? Well, look, I always say one thing, and a lot of people have asked me that question: is it a good time to buy now? And yes. And I always say one thing to people. I say the best time to buy is the time when you can afford it. Okay. Now, what we've seen in the past, well, certainly 2 or 3 decades, house prices have actually not come down at all. They've been. I mean, you've had the dip. You had the 2008 dip, but that was a very short-lived dip. Trajectory is up and up. Absolutely, it has. And even when the dip came, when we had the financial crisis, it wasn't a prolonged sort of a thing. You've got to remember something. In England, and in Europe and North America, not in UK. Sorry?
it was acute in Europe and North America, not in the UK. Yeah, well, you'd be surprised. It did actually hit UK for a short while as well. Short Yes. period. Yeah. There was a short wave where we did actually see the prices soften, certainly without a doubt. 8-9. But on the whole, house prices have been consistently going up. And if you go and check the land registry papers in central London as a whole, you'll see that around approximately, and this is not a rule of thumb, but about 8 years it takes for the house price to go. I'll call back inshallah. Let me take the call. Darshok, assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, প্রশ্নটা করুন কাইন্ডলি। জি ভাই, আমি একটু মোস্তাফিজ ভাইয়ের কাছে কোশ্চেন করছিলাম। হালাল মর্টগেজ পাওয়ার জন্য আমার কত % ডিপোজিট লাগবে এন্ড কত মিনিমাম আর্নিং লাগবে কম্বাইন্ড? মোস্তাফিজ ভাই। আচ্ছা, আপনি কি রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য চাচ্ছেন, তাই না? ফার্স্ট টাইম বায়ার, আপনি তো ফার্স্ট টাইম বায়ার। জি, ফার্স্ট টাইম বায়ার। এটা আমার ফার্স্ট টাইম বায়ার এবং এটা আমার রেসিডেন্সিয়াল প্রপার্টি। জি। আচ্ছা, আপনি লাইনে আপনার লাইনে থাকা অবস্থায় আমি এখনই আপনাকে ডিপোজিট অ্যামাউন্টটা বলতেছি কত লাগতেছে। তবে আপনি কত অ্যামাউন্ট পাবেন এইটা পুরোটা নির্ভর করতেছে আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর বেসিস করে। সো যে আপনার যদি অন্যান্য আমার 50k অ্যাবভ হয় কম্বাইন্ড ইনকাম, আমরা রুল অফ থাম্ব হিসেবে একটা ফিগার ইউজ করি যে 4.5 টাইমস। সো যদি আপনার 50k ইনকাম থাকে তাহলে 4.5 টাইমস আসতেছে হলো আপনার 225,000 অ্যাপ্রক্সিমেটলি 225 থেকে 250। এটা হলো আনুমানিক আপনার মর্গেজ অ্যামাউন্ট অন টপ অফ দ্যাট যেটা আপনি ডিপোজিট দিচ্ছেন। এই মুহূর্তে আপনার 5% ডিপোজিট দিয়ে ইসলামিক মর্গেজ পাওয়া সম্ভব। যদিও আমরা সবসময় হালাল মর্গেজ কি 5% এ পসিবল? এখন আছে যে এটা এই মুহূর্তে আছে। আপনার আমরা যদিও রেকমেন্ড করি অলওয়েজ আপনার at least 10% দেওয়ার জন্য, বাট 5% আপনার এই মুহূর্তে শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক মর্গেজ পাওয়া যাবে। আচ্ছা, তার মানে 5% মর্গেজে আমি হালাল মর্গেজ ডিপোজিটে আমি হালাল মর্গেজ পেতে পারি, তাই তো? জি। আচ্ছা মোস্তাফিজ ভাই, আমার আপনার কাছে নাম্বার আপনার নাম্বারটা পেতে পারি? আমি তাহলে সরাসরি যোগাযোগ করতাম। আপনি একটু এসে দেখেন, পর্দায় দেখেন। এটা হচ্ছে অ্যাফোর্ডেবল ক্যালকুলেটর। এখানে আপনার 50,000 কত আসতে আমি দিয়ে দিব। আপনি যদি যান, বেনেকোর ফোন নম্বর দেখছেন, ইমেল দেখছেন, অ্যাড্রেস দেখছেন। আগামীকাল ফোন করলে বা এখানে ইমেল করলে অথবা যদি এখানে গেট ইন টাচে আপনার নাম, ইমেল, ফোন দিয়ে দেন, মোস্তাফিজ ভাই পাবে এবং তার টিমের একজন সদস্য আপনার সঙ্গে যোগাযোগ করবে। বেনেকো ফাইন্যান্স এই ওয়েবসাইটটা দেখে আপনি নিয়ে নেবেন বোন, আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি যোগাযোগ করব। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। So that was a question regarding halal mortgage to Mostafizur Rahman. Let me come back to you. We are almost end of the first segment, and I really want to thank you for your contribution, your experience, and your suggestion towards our community. So what would you? Thank you so much for having me. I really appreciate what is your concluding remark towards our viewers? Sorry? What's a concluding remark? My concluding remark is that look, the best time to buy is the time when you can afford it. I would suggest that anyone who is 18 and over, if you're 18 years old and over, and you're a first-time buyer, you really need to see a mortgage advisor. Come over, speak to us. We will establish how much you can afford. You don't have to buy in London. You can buy anywhere in the country. There are places like Manchester, Birmingham, and so on and so forth. What I would suggest is, very strongly, is get your foot on the property ladder as soon as possible, inshallah. Thank you very much, Mr. Ali Qazi, and I hope you will come soon again in this platform and will enlighten our viewers and share your experience with us. Thank you very much. Thank you so much for having me. Thank you so much. Thank you. Thank you. Thank you. মুস্তাফিজ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার টিমের সদস্যদের মধ্যে আপনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, যোগ্য মানুষদের আনছেন, যাতে আমাদের কমিউনিটি আরো সমৃদ্ধ হবে, তারা ভালো সার্ভিস পাবে। মুস্তাফিজ ভাই। জি, নাশিদ ভাই, আলী যেটা বলে গেল যে তার এক্সপিরিয়েন্স প্রপার্টি সেক্টরে ইজ মোর দেন 2 decades, এবং সে যেখানে কাজ করতে সেটা হলো আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট আপনার স্টেট এজেন্সি, যাদের 1200-এর বেশি ব্রাঞ্চ আছে।
আমরা আমার আলীর কাছ ধারণা থেকে ছিল না যে 1200 বেশি ব্রাঞ্চ আছে, এরকম একটা সংস্থা আছে। না, বেশ কয়েকটা এজেন্সি এখানে এই ইউকেতে আছে যাদের হিউজ পরিমাণ আপনার অনেক ব্রাঞ্চেস আছে। এবং আলী ছিল ওয়ান অফ দ্য ব্রাঞ্চের আপনার ব্রাঞ্চ ম্যানেজার। বেশ কয়েক বছর ধরে তার পারফরমেন্স খুব ভালো ছিল আর কি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। সবচেয়ে ভালো জিনিস হয়েছে, দেখেন তাকে আক্রমণাত্মক প্রশ্ন করেছি, তিনি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সুন্দর সহজবোধ্য উত্তর দিয়েছে। চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, মিথ থাকলে মিথ্যের ডিবাঙ্ক করতে হবে, এবং আপনার দক্ষ যোগ্য লোকের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। আলী কাজী আরেকটা কথা বলে গেছে যে তার কাছে যখনই কেউ প্রশ্ন করে যে প্রপার্টি কখন কিনবো বা প্রপার্টি কেনার বেস্ট সময় কোনটা, আমি জানতাম না যে আলীর যে অ্যান্সার, এই অ্যান্সার আমার অ্যান্সার কিন্তু একই। আমি কিন্তু সবসময় একই কথা বলি যে যখন আপনি অ্যাফোর্ড করতে পারবেন ওইটাই হলো বেস্ট টাইম প্রপার্টি কিনা। সো আমার মনে হয় না আমাদের দর্শকরা কেউ আর এই ধরনের কোনো কনফিউশন থাকবে যে না প্রপার্টি প্রাইস কমলে তারপরে কিনবো অথবা ইন্টারেস্টেড কমলে তারপরে কিনবো। ভাই আরো 50 বছর অনুষ্ঠান করলে এই প্রশ্নটা আসবে, এটাই মূল প্রশ্ন মুস্তাফিজ ভাই। কারণ নট নেসেসারি সবাই আজকে দেখছে, আজকে বুঝবে, আজকে মনে রাখবে। 5 বছর পর বাড়ি কিনতে যাচ্ছে, এই প্রশ্নটা তিনি করবেন। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি। আমি আরো 20 বছর অনুষ্ঠান করলে জিজ্ঞেস করবো আমার আবেদনের কতদিন সময় লাগবে আসতে। লেস্টার থেকে যে ভাই ফোন করেছিল তিনিও একই প্রশ্ন করেছেন। এটা উত্তরণের কোনো উপায় নাই, অনাদিকাল থেকে প্রশ্নগুলো ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জি, আপনার আলী আরো কয়েকটা কথা যেটা বলছে সেগুলো আপনার যে এজেন্ট কিন্তু আপনার কাজ করে হলো ভেন্ডরের পক্ষে, যেহেতু ভেন্ডর তাকে আসলে পে করতেছে। অবভিয়াসলি সে কিন্তু তখন আপনার চেষ্টা করবে যত বেশি দামে প্রপার্টিটা সেল করা যায়, এটা তার ভেন্ডরের ইন্টারেস্ট রক্ষা করার জন্য তাকে করতে হবে। যেহেতু সে আপনার বিক্রেতার স্বার্থ দেখতেছে এবং বিক্রেতা তাকে পে করতেছে বেসড অন দ্য অ্যামাউন্ট আপনি সে এনে দিতে পারতেছে প্রপার্টি বিক্রি করে। সো এখানে আমি মনে করি যে যারা ফার্স্ট টাইম বা অথবা যারা প্রপার্টি দেখতে চান, ভিউ করতে চান, এজেন্টদের যদি আপনি সহযোগিতা করেন বা তাদের সাথে যদি আপনি সাপোর্ট দেন এবং তাদের যদি আপনি যেটা বলবো যে তাদের যদি কোঅপারেট করেন তাদের সাথে, এইটা প্রপার্টি কেনার জন্য সহজ হবে। যদিও আমরা জানি আপনার সব সেক্টরে আপনার খারাপ মানুষ আছে বা আপনার এই ধরনের মানুষ আছে যারা আপনার আসলে মানুষকে বেস্ট সার্ভিসটা দেয় না, বাট এরকম মানুষ আপনার সব সেক্টরে পাওয়া যাবে এবং এটা আপনার অ্যাভয়েড করার কোনো উপায় নাই। But at the end of the day, most of the people can actually law-abiding citizen এবং তারা কিন্তু আপনার নিয়ম মেনেই চলে। সো অল্প কয়েকজন আপনার মানুষের জন্য আমাদের কোনো সেক্টর বা কোনো ইন্ডাস্ট্রিকে আসলে দোষারোপ করা ঠিক না। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদের যদি নলেজ থাকে ও ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু আপনি এক্সিবিট করতে পারতেছেন যে আপনাকে ঠকানোটা ইজি হবে না। আমাদের দুইটা অনুষ্ঠানের আগে এক দর্শক বলছিলেন যিনি কিন্তু অনেক স্টাডি করছেন বা অনেক আপনার পড়াশোনা করছেন, আমাদের ভিডিও দেখছেন, লেখা পড়ছেন। উনি প্রপার্টি বিয়ে করার আগে উনি জানতেন যে ওনারা আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, which is very very good। এবং আমি মনে করি যে এই জিনিসটা যখন আপনি কথা বলতে পারতেছেন স্টুডেন্টের সাথে, আপনি এখানে ঠকানোর কোনো অপশন কারণে আপনি আপনার রাইট জানেন, আপনি আপনার অধিকার জানেন এবং আপনি জানেন যে আপনি কি রাইট কোশ্চেন করে তাকে করতেছেন। সো এটা হেল্প করবে আপনার প্রপার্টি কেনার ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, বেনিকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী মুস্তাফিজ ভাইকে নিয়ে নাশিদ রহমান আপনাদের সাথে আছি। আমাদের সময় হচ্ছে ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর কল নেব এবং মুস্তাফিজ ভাই একটি লেখা লিখেছেন অত্যন্ত সুন্দর, ছোট ছোট পয়েন্ট দিয়ে বাংলায় আপনার ভাষায় আপনার জন্য। ওই লেখা থেকে সারমর্মটা নিয়ে নেব, স্টেট এজেন্টদের ভূমিকা কি বাড়ি কেনার ক্ষেত্রে। যাচ্ছি ছোট্ট বিরতিতে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. BENECO Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. BENECO Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.
আসসালামু আলাইকুম। নাশিদ রহমান আমন্ত্রণ জানাচ্ছি টিভি3 বাংলার আজকের আয়োজন প্রপার্টি মর্টগেজ উইথ বেনেকো। আমার সাথে মুস্তাফিজ ভাই আছেন, যিনি FCA অ্যাক্রিডিটেড। মুস্তাফিজ ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, এই বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে যে বিরতি আসার আগ মুহূর্তে যে বিজ্ঞাপন দেখলেন বেনেকো ফাইন্যান্সের, লাস্ট বাক্যটা কি ছিল? বেনেকো ফাইন্যান্স রেগুলেটেড বাই ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি FCA। আমি এই কথাটা আলী কাজীকে জিজ্ঞেস করেছিলাম, স্টেট এজেন্টদের কোনো রেগুলেটরি বডি নেই। এই রেগুলেটরি বডিটা একটু বুঝতে হবে দর্শক কি। আজকে মুস্তাফিজ ভাই সহ এখানে যদি 10,000 মর্টগেজ অ্যাডভাইজার থাকেন, যদি ব্রোকার থাকেন, বা যারা বাড়ি কিনতে সহায়তা করেন, তারা যদি কোনো আইন ভঙ্গ করেন, কোনো ভুল করেন, বা কেউ সংক্ষুব্ধ হন, মনে করেন যে আমি ভালো সার্ভিস পাইনি, একটা জায়গায় অভিযোগ করা যাবে। তারা তদন্ত করে দেখবে মুস্তাফিজ ভাই সঠিক নাকি অভিযোগটা সঠিক। অনেক ক্ষেত্রে অভিযোগ সঠিক হয়, অনেক ক্ষেত্রে ব্রোকাররা সঠিক হয়। এই ক্ষেত্রে কি হয়? ভুল ভ্রান্তি কম হওয়ার সম্ভাবনা থাকে। মুস্তাফিজ ভাই টাকার লোভে তার লাইসেন্সটা নষ্ট করবে না, তার রুটি রুজিটা নষ্ট করবে না। সে চাবে যে আমার রুটি রুজি ভালো থাকুক, আমার অভিযোগ কম আসুক। কলটা নিয়ে আমি এই বিষয়ে আবার আসবো ইনশাআল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই, আসসালামু আলাইকুম নাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো কোয়েশ্চেন ছিল বলেন। যে আমি একটা বাড়ি কিনার প্ল্যান করতেছি আর কি। তো আমি যে বাড়িটা কিনবো সেটার দাম আনুমানিক 400,000। তো আমি চাচ্ছি বাই টু লেটে কিনবো। আমি যে বাড়িতে থাকি বর্তমানে সেটার ভ্যালু হচ্ছে 200,000 অ্যাপ্রক্সিমেটলি। তো আমি যদি বাই টু লেটে 400,000-এর বাড়ি কিনতে যাই, এটা কি মানে বিশ্বাসযোগ্য হবে? আমি কি মর্গেজ পেতে পারি? বিকজ তারা হয়তো ভাবতে পারে যে আমি ওইটাতে থাকবো, এই ধরনের কিছু। হ্যাঁ, তো এটা কি আপনার যে প্রপার্টি থাকেন সেটার থেকে যদি আপনার বাই টু লেট বড় হয় অথবা দামি হয়, সেক্ষেত্রে আপনার মর্গেজ অ্যাপ্লিকেশনটা ইজি হবে না। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, এবং এক্ষেত্রে আমাদের অনেক অনেক বিষয় চেক করতে হবে যে আমরা এস্টাবলিশ করতে পারবো, বা আমাদের এই সেফগার্ডটা মেনটেন করতে হবে যে এটা আপনি থাকার জন্য কিনতেছেন না, এটা আপনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কিনতেছেন। আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তাহলে আপনি বুঝতে পারবো আপনার এই সিচুয়েশনটা কোন জায়গায়। আপনি থাকেন কোথায় ভাই? কোন সিটিতে? আমি থাকি লিভারপুলে। লিভারপুল। আর প্রপার্টি কিনবেন কোন জায়গায়? বাই টু লেট যেটা কোথায় কিনতে যাচ্ছেন? লিভারপুলে। লিভারপুলে কিনতে যাচ্ছেন, আচ্ছা। আপনি যেটা থাকেন সেটা কি ফ্ল্যাট না হাউস? না, আমার হাউস। আমার এটা house। দুই তিনটা প্রপার্টি আছে। তো আমি এখন ফাইনালি আর কি মানে আরেকটা কিনতে চাই। এটা বড়, এটা তো ভাই, আপনার নামে কয়টা আছে? আমার নামে আছে 2টা। আচ্ছা, মুস্তাফিজ একটা জিনিস রিকোয়েস্ট করবো, ওনাকে আপনি তার নিজের নামে অ্যাসেস করেন পোর্টফোলিও বায়ার হিসেবে, এবং এসভিপিটাও একটু আলোচনা করেন। সরি টু স্টপ। জি বলেন। আমার নামে 2টা, আমার ওয়াইফের নামে একটা। এখন আমি ফাইনালি মানে আরেকটা কিনবো, যেটা হচ্ছে মানে বাই টু লেটে, আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে। এটা আরেকটা উপায় আছে, সেটাও মুস্তাফিজ আপনাকে অ্যাডভাইস করবে। মুস্তাফিজ ভাই প্লিজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। আপনি এখন যে বাসাতে আছেন এটা কয় রুম, আর যেটা কিনতে চাচ্ছেন সেটা কয় রুম? আমি যেটাতে আছি এটা 3 বেডরুম, আর ওইটাও 3 বা ম্যাক্সিমাম 4 হতে পারে আর কি। মানে আমি তো আর এখনো মানে 100% দেখেন না। ডিসাইড জি করি। জি, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা আপনি যদি লিভারপুলে কিনেন, ইট উইল বি ডিফিকাল্ট। আমাদের যেহেতু অনলাইনে আমি আপনার পার্সোনাল কোশ্চেনের দিকে যাচ্ছি না। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, যেহেতু আপনি যে সিটিতে আছেন, এই সিটিতে আপনি কাজ করেন, এই সিটিতে আপনি বসবাস করতেছেন, এবং এই সিটিতে আপনি একটা বড় প্রপার্টি কিনতেছেন যেটার দাম হলো 400,000 পাউন্ড। এখন আপনার ইনকাম কত আমি জানি না। যদি আপনার ইনকাম অনুযায়ী এটা সাপোর্ট দেয় যে হ্যাঁ 400,000 ইনকাম আমাদের দুইজনের ইনকাম ধরেন অ্যাবাউট 40,000। আচ্ছা, এটাতে আপনার 400,000 দামের প্রপার্টি, আপনার মর্গেজ নেবেন কত? 400,000 দামের প্রপার্টিতে, বা ডিপোজিট দিবেন কত? 25% দিব আর কি। আনফরচুনেটলি it will be very difficult. It will be very difficult to get the property. আপনি যদি মুস্তাফিজ ভাই, এখন ওনার তো দুটো বাই টু লেট আছে, ওনার স্ত্রীর একটা বাই টু লেট আছে। এখন হ্যাঁ, দর্শক, আবার একটা প্রশ্ন, আপনার যে দুটো বাই টু লেট আছে সেই দুটো দাম কত? ধরেন 100 প্লাস, 200,000 নিচে, 200,000 নিচে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার ওয়াইফ যেটা আছে যেখানে আমি আছি এটাই ম্যাক্সিমাম
200,000 আর কি। আর যেগুলা হ্যাঁ এখন মুস্তাফিজ উনি যদি 130, 40 এসডিপি কোম্পানি করে কিনে সেক্ষেত্রে কি এটা উনি যে ফর্মেটে কেন we will suspect that he gonna move into the property. ঠিক আছে, এটা আপনার প্রমাণ করা জরুরি না, এটা সাসপেক্ট হওয়াটা যথেষ্ট। যদি উনি ফ্যামিলি পারসন, ওনার ছেলে মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে, উনি যদি সিঙ্গেল পারসন হইতে that would be something different, যেহেতু ওনার ফ্যামিলি আছে, উনি কোনো বন্ড দিলেন, উনি কোনো এফিডেভিট দিলেন, উনি হবে না। না, এটা দিয়ে আপনার ইয়ে করা যাবে না। এটা এরকম না যে ডিক্লারেশন দিয়ে ওনার ব্যাংক অ্যাকসেপ্ট করে নেবে। এটা হলো যে আপনার আপনি অনেক সময় বলেন হাই স্ট্রিট ব্যাংক দেবেন, অন্য ব্যাংক দেবে, এরকম কোনো ব্যাংক নেই যারা এটা দেবে। এখন নাশিদ ভাই উনি যদি প্রপার্টি কিনেন অন্য জায়গাতে, ওনার এখান থেকে অনেক দূরে বার্মিংহামে কিনলেন, যেখানে লুপ করবেন না। আমরা যখন এখন একটা অ্যাপ্লিকেশন করতেছি, আপনার অ্যাপ্লিকেন্ট ওনার থাকেন কার্ডিফে, প্রপার্টি ছোট, উনি একটা প্রপার্টি কিনতেছেন আপনার ক্যান্টে, বাইচুলেট, far away from where they live. আচ্ছা, ওনাদের জন্য বড় প্রপার্টি ক্যান্টে কিনতে খুব একটা সমস্যা হবে না। সমস্যা হবে মানে আমি বলতেছি যে আপনার ল্যান্ডটা পাওয়া যাবে, সব ল্যান্ডার এই ভাইয়ের মতো সমস্যা হবে না। জি, ওনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ইস্যুটা যে উনি একই সিটিতে থাকেন, একই সিটিতে উনি ভাইয়া আপনার বর্তমান বাসা থেকে যে বাসা কিনবেন কত মাইল দূরে? বেশি দূরে না, 3-4 মাইল। তাহলে তো আরেকটা অসুবিধা হয়ে গেল মুস্তাফিজ ভাই। না, আমি মনে হয় ভাই আপনার প্ল্যানটা চেঞ্জ করেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম মুস্তাফিজ ভাই, যে আমি যদি এক্সাম্পল যদি আমি বাই টু লেটের মানে প্রপার্টিতে থাকি, তাহলে আমার পেনাল্টি হিসাবে কি আসতে পারে বাই ল? যদি মনে করেন আমি থাকলাম, আমি মনে করেন যে আরেকটা 200,000 প্রপার্টি কিনলাম, ওইটাতে আমি বাই টু লেটে কিনলাম, বাট ওইটাতে থাকলাম, ওইটা তো নট লফুল, বাট ওইটার পেনাল্টি কি হতে পারে যদি তারা ফাইন্ড আউট করে? যে আপনার বাই টু লেট মর্গেজের কন্ডিশন দেওয়া থাকে, এটা আপনাকে ডিক্লেয়ার করতে হয় যে এখানে আপনি থাকবেন না এবং আপনার কোনো নিকট আত্মীয় থাকবে না, অর্থাৎ আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় এখানে থাকবে না। এখন এটা হলো যদি আপনি থাকেন সেখানে আপনার মর্গেজের কন্ডিশনটা আপনি বেস করতেছেন, আর মর্গেজের কন্ডিশন বেস হলো ওদের তখন রাইট থাকে আপনার কাছ থেকে প্রপার্টিটা নিয়ে নেওয়া। তো ব্যাংক যদি আপনার জানতে পারে যে আপনি এই প্রপার্টিতে থাকেন, সেক্ষেত্রে যেটা করবে যে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে হয়তো সময় দিবে 6 মাস 3 মাস, যে তুমি এই মর্গেজটা চেঞ্জ করে অথবা প্রপার্টি আমাদের কাছে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দাও। মর্গেজটা চেঞ্জ করলে কি মর্গেজ বাই টু লেট রেসিডেন্সিয়াল মর্গেজ করতে বলবে? মানে ওদের কাছে থাকতে দিবে না, ওরা এটাতে কন্টিনিউ করবে না। ওরা যদি আপনি জানতে পারে যে আপনি এখানে আছেন, তখন বলতে তুমি আইদার চেঞ্জ করো অথবা বিক্রি করো, আমাদের টাকা আমাদের চেঞ্জ করো। এই চেঞ্জ করার জন্য আমি জানি এটা কোয়েশ্চনটা একটু হাইপোথেটিক্যাল, এই চেঞ্জ করার জন্য কি মানে খুব শর্ট টাইম দেবে না, অ্যাট লিস্ট 6 মান্থ 1 ইয়ার এরকম দেবে? না, 3 to 6 মান্থ মুস্তাফিজ তো বলেই দিলেন, 3 to 6 মান্থ। আপনাকে একটা সময় দিবে, আপনাকে ওরা ইমিডিয়েটলি বলবে না যে তুমি কালকে বের হয়ে যাও, এটা আপনার সময় দিবে আপনাকে, ঠিক আছে? কোনো কারণে যদি আপনি মেইনটেইন করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো এটা এক্সটেনশনও করতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যখন জানতে পারে, সেক্ষেত্রে আপনাকে ওরা অ্যালাউ করবে না এখানে কন্টিনিউ করা। সময় দিলেও এটা আপনার ইন দ্য লং রান এটা অ্যালাউ করবে না। সো আপনাকে মুভ করতেই হবে, অথবা আপনাকে রিমর্গেজ করতে হবে ডিফারেন্ট ল্যান্ডারের কাছে। আমরা যেটা অনেক সময় বলি নাশিদ ভাই, যে আপনার কেউ যদি বড় প্রপার্টি কিনে, আপনার সেক্ষেত্রে যদি তার ইনকাম অনুযায়ী অ্যাফোর্ড করতে পারে, তাহলে কিন্তু আপনার বড় প্রপার্টি কেনাটা অ্যালাউ করবে। যেমন এই ভাইয়ের ক্ষেত্রে ওনার ইনকাম অনুযায়ী যদি ওনার এই প্রপার্টিটা অ্যাফোর্ড করা যেত, সেক্ষেত্রে বাই টু লেট বড় হলো ব্যাংক আপনার এটা কোনো। আমি জানতে চাই, বাই টু লেট আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কি অ্যাফোর্ডেবিলিটি এবং রিপেমেন্ট রেটের মধ্যে কোনো পার্থক্য থাকে? হ্যাঁ, রেসিডেন্সিয়াল আপনার মর্গেজ প্রপার্টি আসতেছে হলো যে আপনার কত আপনার ইনকাম আছে ওই অনুযায়ী, আমরা যেটা বলি 4.5 গুণ থেকে 5 গুণ। আর বাই টু লেটের ক্ষেত্রে হচ্ছে আপনার ইনকামটা খুব একটা বেশি জরুরি না, কারণ থাকতে হবে আপনার। ভাড়া কত পাচ্ছেন সেটার উপর বেসিস করে আপনার মর্গেজ নির্ধারণ করা হয়। সো এই কারণে বললাম। আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে, মানে বাই টু লেটে আমি যদি কিনি, ওইটাকে ওই যে আমরা যেরকম 2 বছর 5 বছরের ফিক্স করি, এটা কি কোনো মানে ভেরিয়েবল রেটে রাখা যাবে, যে মানে না ফিক্স একটা করতেই হবে ফার্স্ট টাইম? বাই টু লেট আমি বুঝতে পারছি কি কারণে আপনি কোশ্চেনটা করছেন। বাই টু লেটের ক্ষেত্রে আপনার নরমালি আমরা 2 বছর অথবা 5 বছর ফিক্সড রেটই আপনার রেকমেন্ড করি, বাট ল্যান্ডার আছে আপনার ভেরিয়েবল রেটে আপনি মর্গেজ নিতে পারবেন, অথবা এখানে কয়েকটা ল্যান্ডার আছে যারা কিন্তু আপনার আর্লি রিপেমেন্ট চার্জ ছাড়াই কিন্তু আপনাকে মর্গেজ দিবে, অর্থাৎ আপনার রেটটা
5 ইয়ার্স এর জন্য, কিন্তু আপনার পেনাল্টি হবে না যদি আপনি চেঞ্জ করেন। দর্শক লাইনে থাকেন, একটু পরীক্ষা নিচ্ছে মুস্তাফিজুর ভাইকে। উনি কি কারণে এটা করছেন একটু শুনি, আমি তো বুঝি নাই, আপনি বুঝছেন, একটু বুঝাটা কোনো সাথে আমি মিলাতে চাই, একটু বলেন মুস্তাফিজ ভাই। আমি বুঝতে পারছি, তাহলে বলা দরকার নেই। দর্শক বুঝে ফেলছেন যে মুস্তাফিজ ভাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনাদের কাছে কথা বলে খুব উপকৃত হলাম, ধন্যবাদ। তবে দর্শক একটা কথা বলে রাখি, অনুষ্ঠানের পরে আমি মুস্তাফিজ ভাইকে কল দিব, কল দিয়ে বলবো রহস্য কি বলেন। উনি বলছেন উনি লাইভে বলতে পারবেন না জিনিসটা। আমার আপনাকে ভালো লাগছে কারণ কি একদম মন খুলে আপনি কথা বলেছেন, আপনার যে প্ল্যানটা সেটা বলেছেন, আপনি বুঝেন। আমি কিন্তু আপনার মতো বুঝি না, কারণ কি আপনার মতো এরকম বাইটুলের বাসা নেই, আমি এই জিনিসগুলো বুঝি না। আপনি বুঝে শুনে প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নটা মুস্তাফিজ ভাই বুঝে উত্তর দিয়েছে, আমি সবকিছু বুঝি নাই, আমার সব বোঝার প্রয়োজন নাই। আপনি যদি বুঝেন, আপনি খুশি থাকলে আমি বুঝছি মুস্তাফিজ ভাই যে বুঝছে, উনি তো এক্সপার্ট মানুষ। আমি তো খুশি এই জন্য দর্শক, আমি এই জন্য অত্যন্ত খুশি। ধন্যবাদ। থ্যাংক ইউ নাশিদ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। এই ধরনের দর্শক, এই ধরনের প্রশ্নের অপেক্ষায় আমি ছিলাম। আরেকটি প্রশ্ন আছে, কমেন্টে উত্তর দেন কাইন্ডলি। Mohsin Mia, just polite queries to you. My second home for buy to let in solicitor hand, hoping will complete within a month. Now I got a personal loan which I would like to utilize, buy another property. Will be any problem? জি, আপনার যেহেতু একটা অ্যাপ্লিকেশন চলতেছে এবং আপনার যেটা বুঝতে পারলাম যে আপনার মর্গেজ অফার ইস্যু হয়ে গেছে, এখন আপনার লিগ্যাল প্রসেস চলতেছে বা কনভিন্সিং প্রসেসের মধ্যে আপনি আছেন, এই সময় যদি আপনি পার্সোনাল লোন নেন অথবা কমিটমেন্টে যান, ইট উইল অ্যাফেক্ট ইউর মর্গেজ অ্যাপ্লিকেশন। আপনার ল্যান্ডাররা কিন্তু আপনার যেদিন ফান্ড রিলিজ করবে সেই দিন সকালেও কিন্তু আপনার ক্রেডিট চেক করতে পারে, যেটা আমি দেখছি অনেক ক্ষেত্রে। So, lender if I feel comfortable to lend, আমি সাজেস্ট করব না আপনি কমপ্লিশন হওয়ার আগ পর্যন্ত কোনো রকম ফার্দার কমিটমেন্টে যাবেন না, এক্ষেত্রে আপনার এই মর্গেজটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। নাশিদ ভাই, লোন নিয়ে কিন্তু আপনার লোন নিয়ে কিন্তু সেটাকে আপনি ডিপোজিট হিসেবে ইউজ করা যায় না, এই কারণে আমরা এটা খুব কেয়ারফুলি করি যে আপনার সোর্স অফ মানিটা কোথায়। যে আমরা আবার একটা কথা, লতিফা বেগম ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন, সার্চেস রিপোর্ট এর পরে কতদিন সময় লাগবে? আমার সার্চেস রিপোর্ট পাইছি সলিসিটার। আচ্ছা, আমি জানি না আপনার কোন স্টেজে আছেন, কারণ অনেক সময় সলিসিটাররা ভেরি বিগিনিং এ আপনার সার্চের জন্য অর্ডার দিয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাপ্লিকেশন মর্গেজ অ্যাপ্লিকেশন যখন চলে তখনও অনেকে আপনার লিগ্যাল প্রসেসটা শুরু করে দেয়। বাট আপনার যেদিন সলিসিটার কাজ করা শুরু করছে সেদিন থেকে আমি বলবো অ্যাপ্রক্সিমেটলি আপনার 6 to 8 উইকস লাগতে পারে কমপ্লিশনের হতে। সো আমি যেদিন আপনার সলিসিটারকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন বা তাদেরকে আপনি কাজের শুরু করার জন্য বলছেন, সেদিন থেকে আপনি যদি ধরে নেন 6 to 8 উইকস, দ্যাট উইল বি রিজনেবল টাইম টু এক্সপেক্ট টু বি কমপ্লিশন। এখন আপনার সলিসিটারের সাথে আলাপ করলে ভালো হবে যে উনি আপনাকে বলতে পারবেন যে আরো কিছু বাকি আছে কিনা, কারণ ওনারা বেশ কয়েকটা সার্চ আপনার রিপোর্ট আনেন আপনার। সো কোন রিপোর্টের কথা আপনি বলতেছেন আমি জানি না, সার্চ কিন্তু একটা না, ওনারা কিন্তু কয়েকটা সার্চের রিপোর্ট আনেন, তো সেক্ষেত্রে সবগুলো না পাওয়া পর্যন্ত কিন্তু ওনাদেরকে ওয়েট করতে হয়। সো বেস্ট হবে আপনি সলিসিটারকে যদি বলেন যে এস্টিমেটেড টাইম ফ্রেম কত লাগতে পারে কমপ্লিশনের জন্য, আপনি এটা আপনাদের হেল্প করবে। মুস্তাফিজ ভাই, আপনার সঙ্গে একজন দেখা করতে আসবে, আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমার পেশার অভিজ্ঞতার আলোকে এবং এই অনুষ্ঠানটা করার আলোকে আমি একটা যদি সিনারিও দেই তার কি করা উচিত, আমি প্রথমে তাকে বলবো সে কি চায়, সেই চিন্তাটা ছোট্ট করে আপনাকে বলতে বলবো, তার এই চিন্তাটা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তাকে আমি বলবো। কলটা নিয়ে আমি আবার আসবো, এই জিনিসটা আমি বলবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। সরি আমার ডিস্টার্ব করে, আমার নাম মহসিন, আমি মাত্র কোশ্চেনটা করেছিলাম আর কি। তো কোয়েরিটা হলো, আমার যে পার্সোনাল লোনটা আমি নিয়েছি এটা বেসিক্যালি ওরা যখন আমাকে অফারটা ইস্যু করছে তারপরে আমি অলরেডি নিয়ে নিছি পার্সোনাল লোনটা, এটা কোনো এফেক্ট করবে? আচ্ছা, আপনি ব্যাংক ততক্ষণ পর্যন্ত জানতে পারতেছে না আনটিল তারা সেকেন্ড একটা ক্রেডিট চেক না করে, ঠিক আছে? আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তখন কিন্তু তারা একটা ক্রেডিট চেক করছে,
এরপর তারা হয়তো বা ক্রেডিট চেক করে নাই। অনেক সময় আপনার অফার ইস্যু জি। করার সময় তারা ক্রেডিট চেক করে। অনেক সময় দেখা যায় আপনার কমপ্লিশন আগে দিয়ে একটা ক্রেডিট চেক করে। সো এখন আম এই যেহেতু পার্সোনাল আপনি লোন থেকে আসবে মোস্তাফিজ ভাই? ওনার তো ক্রেডিট রিপোর্টে চলে আসবে এটা, হ্যাঁ। কিভাবে? এখন যেহেতু পার্সোনাল লোন জি, তো। আমি সরি হ্যাঁ, ক্রেডিট রিপোর্টে চলে আসবে এটা। জি, বলেন। আমি এই পার্সোনাল লোন নেয়ার আগে বা যখন আমি বাড়িটার জন্য এগ্রি হই, ওটা কিন্তু আমার এই পার্সোনাল লোনের উপরে কোনো ডিপেন্ডেবল না, বুঝতে এটা পারছি। জি। সেপারেট মানে। তো হুম, ব্যাংক কি করলো, আমাকে যখন অ্যাপস এর মাধ্যমে ওরা ওই নোটিফিকেশন আসলো, তখন আমি জাস্ট কিউরিওসিটি নিয়ে অ্যাকসেপ্ট করে ফেলছি। জি। মনে হলো ফাইন, এটা তো আছে, তাহলে একটু বড় অ্যামাউন্টে আসতেছে, ফাইন। আমি যদি যে টাকাটা ইউটিলাইজ করি তাহলে কোনো এফেক্ট হবে কিনা। আমি এটা দরকার নেই, আমার অ্যাকচুয়ালি বাড়ি নিতে এটার দরকার না। আচ্ছা মোস্তাফিজ ভাই, এটা যদি এখন আমি ফেরত দিয়ে দেয় উনি? উনি ফেরত প্রিয় দিলে দর্শক, সেফ। জি জি, ফেরত দিলে আমি সেফ। যতটুকু বুঝতে পেরেছি আপনি ওটা রাখতে চাচ্ছেন। মোস্তাফিজ ভাই বলছে যদি সেকেন্ড ক্রেডিট চেক করে আপনাকে এটা ডিক্লাইন করে দেবে, কারণ এক্সট্রা একটা আপনি যে কমিটমেন্ট ছিল না সেই কমিটমেন্টে চলে গিয়েছেন। হ্যাঁ, যার ফলে এটা আমি মোস্তাফিজ ভাই 100% ক্লিয়ার, জি, কোনো আমি অ্যাম্বিগুইটি নেই। 100% আমি আপনাকে 100% এটা কনফার্ম করতেছি না যে এটা ডিক্লাইন করবে। বাট দেয়ার ইজ আ পসিবিলিটি যে এটা আপনার নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। একটি জিনিস এখন মোস্তাফিজ ভাই বলেন, ওনার সেকেন্ড বা থার্ড ক্রেডিট চেক করার সম্ভাবনা কতটুকু? মোস্ট অফ দ্য টাইম ল্যান্ডাররা ক্রেডিট চেক করে আপনার ফান্ড রিলিজ করার করে, আগে তাহলে দিয়ে। সম্ভাবনা খুব জি। বেশি। হ্যাঁ, এটা আপনার অলমোস্ট আমি বলব যে এভরি ল্যান্ডারে আপনার ফান্ড রিলিজ করার আগে দিয়ে তখন আরেকবার পেয়ে ক্রেডিট চেক যাবে। করে। আচ্ছা, এখন প্রিয় দর্শক আপনি কি বলবেন যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লোনটা নিয়েছেন নেক্সট সেই কোশ্চেন। লোনটার আপনার রিপেমেন্ট কত মাসে? ও 6 ইয়ার 5 ইয়ার্স 60 মান্থ। না, পার মান্থ কত দেবেন? পার মান্থ অ্যারাউন্ড 900 পাউন্ড। এটা কি আপনার? 900 তাহলে তো অবশ্যই ডিক্লাইন করে দিবে। আচ্ছা ভাই এই ভাই এটা অ্যামাউন্ট অনেক রাইট। বেশি দর্শক। এখন মেন হুম, রাইট, এখানে ফিট নাও অ্যামাউন্ট একটু বড়, 50,000 টাকা, 50,000 পাউন্ড। তো সাধারণত পার্সোনাল লোন এত টাকা দেয় না, 4.4 আর 39 এর মতো আসে। দেখা যায় কোম্পানির নামে ইয়ে করলে, ল্যান্ডিং করলে আরো বেশি চলে যায়। তো যখন এটা দেখতেছিলাম আমাকে এত প্রপোজ করতেছে, তো এই কারণে ভাবলাম যে ফাইন, আই ডোন্ট টেক দ্যাট অপরচুনিটি। তাহলে আমি সব বুঝতে এটার জন্য পারছি, তোমার কিন্তু মোস্তাফিজ ভাইয়ের অ্যাডভাইসটা কিন্তু ক্লিয়ার। ওনারা আরেকটা ক্রেডিট জি চেক করবে। সেই ক্রেডিট চেকে আপনার অ্যাফোর্ডেবিলিটিতে ফেল করে যাবেন। কারণ 900 এবং মর্টগেজ দেওয়ার পর আপনার জীবন চালাবেন কি করে? সেই অঙ্ক হিসাবটা তো আপনার না ব্যাংক চাপে না, আপনার আমার কাছে। কিন্তু সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড হোম, এটা কিন্তু ফার্স্ট হোম না। বাই বাই টু টু লেট লেট। আপনি এটা বাই টু লেট এটা কিনতেছেন বাই তাই না? টু লেট। জি। ওটা আচ্ছা, দেওয়া আমাকে এনাফ ইনকাম আছে। তাহলে মোস্তাফিজ আচ্ছা ভাই এখন সিনারিও কি চেঞ্জ হলো? জি না আচ্ছা আপনি লোনের অ্যামাউন্টটা হলো 50,000 তাই না? আপনি যেটা জি বললেন। আচ্ছা। correct. যে আপনি চাইলে আমার এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারেন অথবা আপনি অ্যান্সার নাও করতে পারেন যেহেতু এটা লাইভ অনুষ্ঠান। আপনার ইনকাম কত? 32,000 something. 43 roughly. আচ্ছা। আ I wouldn't suggest to keep it ভাই, কারণ আপনার ডেপ্ট কিন্তু আপনার ইনকামের চেয়ে বেশি। এটা আপনার সিগনিফিক্যান্ট আচ্ছা একটা অ্যামাউন্ট। যদি আমরা সবসময় এটা অ্যাপ্লিকেশন করার সময় চেক করি যে অন অ্যাপ্লিকেশন ডেট টু ইনকাম রেশিও কত? আপনার এখানে কিন্তু আপনার 100% এর বেশি আপনার ডেট। সো প্রবাবলি 110 43 আর 120% আপনার 50, ডেট। হ্যাঁ। জি। সো আমি যদি আপনার পজিশনে থাকতাম I wouldn't continue return the money. বাকি আচ্ছা, টাকা আমি জানি উনি না। রিটার্ন করলে কি ওনাকে ব্যাংক জিজ্ঞেস করবে তুমি কেন নিয়েছিলা? হ্যাঁ, এটা করতে পারে বাট as long as ওনার ডেপ্ট নাই তখন তো তারা দেখতে পারবে যে আপনার ডেপ্টটা নাই। আমরা তো সবসময় বলি যে আপনার মর্টগেজ প্রসেস শুরু হওয়ার সময় পর থেকে লোন আপনার নেবেন না। ডেপ্ট না যাওয়ার জন্য এবং আপনার অ্যামাউন্টটা কিন্তু সিগনিফিক্যান্ট বিগ অ্যামাউন্ট। আমার মনে হয় আপনি ২ টা পার্সোনাল লোন নিয়েছেন, তাই না? ২ টা? না ৩ টা? না আমার না কি পার্সোনাল লোন, হ্যাঁ, ৫০,০০০ তো একটা পার্সোনাল লোন হয় না। আমার কোনো জি। আর কোনো লোন নাই। নো, একটাই দিয়েছে একটাই লোন এবং আমার। খুব কম ইন্টারেস্ট রেটে দিয়েছে। এইজন্য উনি নিয়ে নিয়েছেন। এটা সাধারণত দেয় না। অ্যাপের মাধ্যমে পেয়ে উনি ক্লিক করে নিয়ে নিয়েছেন। ওনার কিছু করতে হয় না। ওনাকে অফার করেছেন, উনি নিয়েছে। Correct. জি, বিষয়টা এরকম জি। মোস্তাফিজ ভাই। উনি লাকি মানুষ। উনি হিসাব করে দেখেছেন এটা আমি পাবো না, পেলে আমার সুবিধা। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন দর্শক, আমি Correct. ধরে নিলাম তারা আমার চেক যেহেতু করলো না, business আমি- তারা আপনাকে আটকালো না। আপনার তো ওই বাড়ির ভাড়া দিয়ে তো চলতে তো কোনো অসুবিধা হবে না, তাই না? ওই ভারী, ইভেন ওই ভারীতেই আমি টপ ভাড়াটা পাবো, ওইটাতেও কিন্তু আমি এটা দিতে পারবো, সমস্যা হবে না। অ্যাবসলিউটলি। দেখছেন?
হ্যাঁ, কিন্তু এটা আপনার যে ডেট টু ইনকাম রেশিও যেটা বললাম, এই একটা বিষয়তে আপনার জি আটকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। এবং এখন আচ্ছা, যদি দর্শক, আপনি যদি লোনটা ফেরত দিয়ে বলেন আমি ফেরত দিলাম, আমি 3 মাস পর নিব, আবার 3 মাস পর কি আপনাকে দেবে এই লোনটা ব্যাংক? না না, নোটিফিকেশন গুলো মনে হয় রাইট, মানে নোটিফিকেশন আসছে অটোমেটিক আর কি অ্যাপসে, 3 দর্শক, মাস পর দিবেন কোনো আমার গ্যারান্টি নেই। কাছে চূড়ান্ত পরামর্শ মোস্তাফিজ ভাইয়ের মতে, আপনার আয়ের তুলনায় মর্গেজে লোনের ব্যক্তিগত লোন অনেক বেশি, ফেরত দেন, তা নাহলে ওটা আপনার পাবেন না। মোস্তাফিজ ভাইয়ের হিসাব হচ্ছে এটা এবং তার অভিজ্ঞ হিসাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মোস্তাফিজ ভাই, আমি যেটা বলছিলাম, যখন একজন অ্যাডভাইজারের কাছে একজন ব্যক্তি আসেন, তারা কিন্তু 70% অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। জি, এটা ওই ব্যক্তির সময় নষ্ট, আপনার সময় নষ্ট। সুতরাং তার জানতে হবে বন্ধু কি বলছে, খালাতো ভাই কি বলেছে, মামাতো ভাইয়ের বোন কি ভাবে বাড়ি গেছে, এটা কিন্তু বিষয় না। কলটা নিয়ে আবার আসবো জি। ইনশাআল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলুন জি, কেন? জি, আসসালামু আলাইকুম নাশিদ ভাই, মুস্তাফিজুর ভাই। Thank you very much both of you to give us such a nice and informative program, and thank you once again. Actually আমি একটা জিনিস জানতে চাচ্ছি মুস্তাফিজ ভাইয়ের কাছে, যে আমি শুনতে পাচ্ছেন? জি, বলেন। হ্যাঁ, ওকে। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে আমি একটা কাজ করি, ওইখানে আমি স্যালারি পাই 25,000। এখন আমার প্ল্যান হচ্ছে কি 200,000-এর মধ্যে একটা বাড়ি কিনবো। আমি দেখছি অলরেডি। সো ফার্স্ট অফ অল আমি 25,000 স্যালারি পাই, 200,000-এর মধ্যে বাড়ি কিনবো, 5% ডিপোজিটে যদি আমি কিনতে চাই, তাহলে আমি কত মর্গেজ পাবো? সেকেন্ড কোয়েশ্চেন আমার হচ্ছে 125,000 5 গুণ দিলে 125,000 আছে। 25-এর 5 125, আর 4.5 হলে 112.5। 112.5-এর সাথে আমি 5% দিলে আপনার চলে জি, আসতেছে এটা 135-40-এর উপরে। আপনার বর্তমান স্যালারিতে পাচ্ছেন না। বাকিটা আপনি ডিপোজিট দিতে হবে। সেখানে 5% ডিপোজিট দিয়ে আপনার 200,000 টাকার প্রফিট আসতেছে না। আচ্ছা, ওকে। যদি আমি 10% দিই ভাইয়া? ভাই, আপনার 10% দিয়ে 20,000 দিচ্ছেন, কিন্তু আপনার লোন পাচ্ছেন 125, যেটা নাশিদ ভাই বেসিকলি হিসাব করে দিল। তো আচ্ছা, আপনার বুঝলাম। তো ওকে। হ্যাঁ, জি। আর আমার সেকেন্ড প্রশ্ন চলতেছে না। হচ্ছে, আমি ইন দ্য মেইন টাইম আমি কিন্তু স্টুডেন্ট লোন পাচ্ছি, তো এটা কি আমার মর্গেজ খাওয়ার মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে? জি, স্টুডেন্ট স্টুডেন্ট লোনটা লোন। আপনার এটা কমিটমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আপনার পে স্লিপে থাকে এবং এইচএমআরসি তেও কিন্তু আপনার রেকর্ডটা থাকে যে আপনার ডেট আছে। সো এটা আমাদেরকে কনসিডার করতে হয় যে কত আপনার লোনের অ্যামাউন্ট এবং আপনার মান্থলি পেমেন্ট কত। তো ওটা হচ্ছে গিয়ে ওরা বলছেন যে এইচএমআরসি, যে আমি যদি 27,000 এর উপরে স্যালারি পাই, তাহলে ওরা জি, 10% নিবে আমার স্যালারির কাছে। কিন্তু আমি তো 27,000 পাচ্ছি না, আমি তো আচ্ছা। 25,000 পাচ্ছি। এই মুহূর্তে যদি আপনি স্টুডেন্ট লোন পে না করেন, which is like আপনি যেটা বলছেন আপনার থ্রেশহোল্ড মিট করেন না, সো আপনাকে রিপে করতে হচ্ছে না স্টুডেন্ট লোন, তাহলে আমরা এটা ইগনোর করে যেতে পারবো, যেহেতু আপনাকে এই লোনটা পাওয়ার মতো আপনার এই লোনটা দেওয়ার মতো আপনার সিচুয়েশন এখন না। এক্ষেত্রে আমরা এটা ইগনোর করে যাব। ঠিক আছে? সো দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন যে আমি 200,000 পাউন্ড তো ফার্স্ট অফ অল আমার 10% দিলেও হবে না। আচ্ছা, ওটা আমি না রিকভার, এটা আমি পেমেন্ট দিলাম যেভাবেই হোক, আমি আমার যে রেস্ট অফ যে মানিটা আমি অ্যারেঞ্জ করলাম, করে জি। দিয়ে দিলাম। কিন্তু আমার মর্গেজ পাওয়ার ক্ষেত্রে এটা কোনো ইস্যু হবে না, যে তুমি অলরেডি স্টুডেন্ট লোন নিচ্ছ, এটা তোমার একটা কমিটমেন্ট, এটা তুমি দিতে হবে বা দিচ্ছ। সো আমরা তোমাকে মর্গেজ দিব না। না, যেটা বললাম, যদি আপনার এটা এখন যেহেতু আপনি পে করতেছেন না, এই কারণে আমরা এই জিনিসটা আপনার হিসাবে আনতেছি না। সো ভবিষ্যতে যদি আপনার ইনকাম বাড়ে, সেক্ষেত্রে তখনই সেটা আপনার পেয়েবল হবে। তো এই মুহূর্তে আমরা আপনার ইনক্রিজ ইনকাম নিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতেছি না। আপনার এখন যে ইনকাম আছে 25,000, সেটার উপর বেসিস করে করতেছি। সো এই কারণে আমরা এই রিপেমেন্ট যে অ্যামাউন্টটা, সেটা আমরা এখানে কনসিডার করতেছি না। ঠিক আছে? এটার থ্যাংক ইউ। সামনে তো আপনি আরেকটু আপনাকে কষ্ট দিচ্ছি, এর জন্যই যে, সো আমার স্যালারি যদি 30,000 হয়, জি, তখন কিন্তু আমার স্টুডেন্ট লোনের একটা পেমেন্ট যাবে 10%। জি, হুম। তো তখন সেক্ষেত্রে আমি যদি 200,000 পাউন্ডের যে বাড়ির কথা বলছি, ওটার
জন্য আমার কত টাকা পাবো মর্গেজ বা কত টাকা ইনকাম আমাদের So, এখন যদি আপনার 30,000 ইনকাম হয় এবং 30,000 থাকা অবস্থায় যদি মনে করছেন, সেক্ষেত্রে যেটা আমরা হিসাব করি যে 4.5 গুণ থেকে 5 গুণ, সো 5 গুণ হলে আপনার মর্গেজ পাচ্ছেন হলো 150,000 পাউন্ডের মতো অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু আপনার এখানে মান্থলি একটা স্টুডেন্ট লোন পেমেন্ট থাকবে। এখন আমি জানি না আপনার কত আসবে জিনিসটা, এটা কিন্তু আমাদের স্পেসিফিক কিছু ক্যালকুলেটর আছে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, ওই ক্যালকুলেটর আমরা ফিগারগুলো বসাবো যে আপনার গ্রস অ্যামাউন্ট স্যালারি কত, আপনার স্টুডেন্ট লোন অ্যামাউন্ট কত পার মান্থ, ওই ফিগারগুলো বসে তখন আমরা অ্যাকুরেট ফিগারটা বলতে পারবো। এখন যেটা আমরা বলি যে 4.5 টাইমস থেকে 5 টাইমস, হতে পারে আপনার ক্ষেত্রে 4.75 টাইমস আমরা লোন অ্যারেঞ্জ করতে পারবো, অথবা 4.7 টাইমস। সো এই যে স্পেসিফিক ফিগার, এটা তো আপনার ডকুমেন্টস দেখে তখন আমরা অ্যাকুরেটলি বলতে পারবো যে আপনার কত ম্যাক্সিমাম লোন অ্যারেঞ্জ করা যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনাদের একটু নিয়ে যাচ্ছি টিভি3 বাংলার ইউটিউব পেজে। নেওয়ার কারণটা দেখাচ্ছি, দেখেন ইউটিউব পেজের আজকের এটা হোম পেজে এখন মোস্তাফিজ ভাই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। ভিডিওতে চাপ দিলে আপনারা দেখতে পাবেন আমাদের সব ভিডিওগুলো, আজকের লাইভটা দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে যদি আসি, দেখেন এখানে মোস্তাফিজ ভাইয়ের ভিডিও আছে, এইখানে আছে, নিচে দেখলে অনেকগুলা পাবেন। ধরলাম এখানে আছে, এখানে আছে, এখানে দেখেন প্রচুর পাবেন। এখানে আছে তাইসির ভাই কথাগুলো বলছেন, কুইজটা আছে, এখানে আরেকটা আছে, এখানে তার অফিসটা দেখতে গেছিলাম সেই ভিডিওটা আছে। আমি ঠিক এটার কথা বলছি না, আমি বলছি যদি উপরে চলে যান দেখতে পাবেন প্লে লিস্ট লেখা আছে। এই প্লে লিস্টের নিচে এসে যদি এখানে যান, দেখেন 112টা মোস্তাফিজ ভাইয়ের ভিডিও পাবেন। ছোট 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 সব ভিডিওগুলো এখানে দিয়ে দেওয়া আছে। আপনাদের বিষয় ভিত্তিক যে ভিডিও, আমি বলবো এখানে হচ্ছে বেস্ট জায়গা, যে প্রপার্টি অ্যান্ড মর্গেজ শো, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। অন্যান্য যেগুলো আছে এগুলো অতটা রিলেভেন্ট না। আপনার প্রপার্টি ব্যাপারে, মর্গেজের ব্যাপারে এই 112টা ভিডিও দেখতে বলবো। আপনাদের 1 বা 2 মিনিট লাগবে বিষয় ভিত্তিক। কারণ কি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি যাই আপনারা দেখবেন যে এখানে যেমন ভবিষ্যতে ওয়েটিং টাইম ভবিষ্যৎ হবে, এটা ভয়ঙ্কর হবে, এটা হচ্ছে গতকালকে ব্যারিস্টার সাহেবের সাথে আমার অনুষ্ঠান হোম অফিসের, এটার কথা আমি বলছি না। দেখেন মর্গেজ পরিশোধ হলে বাড়ি বিক্রি করে দিতে হবে, একটা যে পরামর্শ দিয়েছে যে আপনার এক বোন ফোন করেছিলেন আমি দিতে না পারলে কি হবে, সেটার উত্তর এখানে আছে। এই ধরনের সিচুয়েশন যে সেটা দেখবেন, সবার তো আর এটার প্রয়োজন নেই। আর এটা কুইজটা আমি না হয় নাই গেলাম। আমি এখানে যদি নিচে আসি, তাহলে হচ্ছে ঘর কেনার প্রবণতা কেন বেড়েছে, তাইসির ভাই বলেছিল। সুতরাং আপনারা দেখেন যে আমরা বাড়ি কেন কিনবো, আর প্রথমবার বিভ্রান্ত হবেন না, অভিজ্ঞতা দিয়ে তিনি বলেছেন। তো এই বিষয়গুলো আপনারা এক জায়গায় পেতে পারেন। এটা আমি বলবো যে আপনাদের জন্য, এই যে বাড়ি কেনার জন্য নতুন স্কিম 30% ডিসকাউন্ট দিয়ে আসছে, এই জিনিসগুলো আপনারা এক জায়গায় সব পেয়ে যাবেন। কোথায়? প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে আপনার এখানটায় 112টা ভিডিও পাবেন। 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আপনি যে কোনো সাবজেক্ট পেয়ে যেতে পারবেন। আমি চলে যাচ্ছি আবারও মোস্তাফিজ ভাইয়ের কাছে। মোস্তাফিজ ভাই, দর্শকদের কিন্তু সাহায্য করার জন্য আমাদের এই জিনিসটা, আপনার যে 1 ঘন্টা অনুষ্ঠান করছেন, তারপরে আমাদের নেপথ্য নায়ক যারা আছে তারা কেটে কেটে ছোট ছোট করে এই অনুষ্ঠান জিনিসগুলো দেয়। আপনার লেখাটা আমাদের অনেকভাবে সাহায্য করে, অনেক দর্শকের জন্য সাহায্য করে। সুতরাং এই যে সুবিধাটা টিভি3 বাংলা দিচ্ছে, আপনার সম্পূর্ণ বক্তব্যে বলবো দর্শক এটা কিভাবে ব্যবহার করা উচিত, আপনি কি মনে করেন? একটা জিনিস বাদ ছিল ভাই, আমি ভুলে গেছিলাম একেবারে। আচ্ছা, এটা হলো নাশিদ ভাই আমাদের যে 8th অ্যানিভার্সারিতে যে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, সেটা আমাদের 3 জন বিজয়ীর মধ্যে একজন ছিলেন হলো আপনার হাফিজুল ইসলাম। হাফিজ ভাই, আপনার গত অনুষ্ঠানে আমরা নাম ঘোষণা করার পরে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন। উনি লন্ডনে আপনাকে থাকেন। ধন্যবাদ। এই ছবিটার সামনে বেনেকোর হাতে লেখা ঈশ্বর সামনে দিতে বলেছেন, খুব সুন্দর ছবি তুলেছেন। এবং উনি যখন কন্ট্যাক্ট করছেন আমাদের সাথে, আমরা অফিসে আসেন, যেহেতু আপনি লন্ডনে থাকেন চলে আসেন, কুইজটা আপনার হাতে হাতে নিয়ে, সরি পুরস্কারটা আপনার হাতে হাতে নিয়ে যান। তো উনি অফিসে আসলেন এদিন এবং তখন আমরা ছবিটা তুলে রাখছি আর কি। বাকি বিজয়ীদের আমরা সামনাসামনি পুরস্কার ছবি তুলতে পারিনি, যেহেতু তারা আসলে অফিসে ভিজিট করতে পারেন নাই, তো ওনাদেরটা ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া হয়েছে আর কি। পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। ধন্যবাদ। যাচ্ছি আমার ওই নির্দিষ্ট প্রশ্নের উত্তর, এবং এটাই সমাপনী বক্তব্য আপনার। জি, নাশিদ, আপনি জিজ্ঞেস করছেন যে আপনার দর্শকদের যাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে, তখন এটা আমরা কিভাবে হেল্প করতে পারি। আমার একটা জিনিস মনে পড়তেছে, একটা বিষয় আপনার এই প্রশ্নের আঙ্গিকে। গত সপ্তাহে এক হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ কাপল আমাদের অফিসে আসছিলেন, বয়স্ক বলতে পারে, আমি বলবো যে আপনার মধ্যবয়স্ক আর কি। তো উনি তখন বললেন যে আজ থেকে
আমার ঠিক সালটা মনে নেই। একটা সময় বলছে যে আমি তখন স্টুডেন্ট ভিসাতে ছিলাম এবং আপনার কথা বলছেন নাশিদ ভাই যে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ফি দিয়ে আপনার সাথে পরামর্শ নিয়েছেন ওনার ভিসা রিনিউর ব্যাপারে। তো পরে আপনি ওনাকে যে পরামর্শটা দিয়েছেন সেটা হলো যে ভাই আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কোনো অ্যাডভাইজার লাগবে না। আপনি ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ওনার কি জিনিস লাগতেছে এবং আপনি ওনাকে বলছেন যে এটা আপনি নিজে করেন। ঠিক আছে? তো বলছে যে ভাই নাশিদ ভাই আমাকে পরামর্শ দিয়ে যেই ভেবে দেখাই দিছে আমার কাছে খুব ইজি মনে হয়েছে এবং আসলে আমি নিজে অ্যাপ্লিকেশন করছি পরবর্তী হোম অফিসে এবং আমার এটা সাকসেসফুল হয়েছে। তো বলছে যে আমার অন্য কোথাও গেলে হয়তোবা আমাকে এই দেখা দিত, সেই রাস্তা দেখাইতো, অ্যাপ্লিকেশন ওদের থ্রুতে করতে হইতো। কিন্তু আপনার কাছে যাওয়ার পরে উনি সে অনেস্ট ওপিনিয়নটা পাইছে যে আপনি বলছেন যে না আপনার অন্য কোনো সলিসিটর কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে করতে পারবেন এবং আপনি তাকে দেখাই দিয়েছেন কি জিনিসগুলো লাগতেছে। তো উনি কনফিডেন্টলি করতে পারছে এই জিনিসটা। তো উনি আপনার এই কোয়েশ্চেনের আঙ্গিকে মনে হলো যে এটা যে আপনার অ্যাডভাইস নেওয়াটা বা পরামর্শ নেওয়াটা এটা কিন্তু খুবই আপনার এফেক্টিভ। এবং অবশ্যই পরামর্শ নেওয়া উচিত যাদের যে সেক্টরে কাজ করে। যেমন আজকে আলী আসছিল, আলী প্রপার্টি সেক্টরে কাজ করছে বহুদিন ধরে। আমি স্টুডেন্টদের সাথে এতটা ক্লোজলি ডিল করি না বা আমার অভিজ্ঞতা অত বেশি না। আলী জিনিসটা আপনি খুব ক্লিয়ারলি বলতে পারে বা সে যখন ক্লায়েন্টদের সাথে ডিল করে আমি দেখি যে সে কিন্তু খুব নাইসলি জিনিসটা হ্যান্ডেল করতে পারতেছে স্টুডেন্টের সাথে কিভাবে ডিল করতে হয়। তো যে বিষয়ে অভিজ্ঞ আক্রমণাত্মক প্রশ্নের উত্তরে মাথা ঠান্ডা রেখে প্রফেশনাল এবং যোগ্য উত্তর দিয়েছেন, এটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, সো যে সেক্টর কাজ করে তাদের অভিজ্ঞতা যেটা আমার যেমন এটা হলো আমার রুটি রোজগার এবং সারাদিন আমার কাজের পরিবেশে এটা আমার অফিসে যে আপনার লোকজন আছে সবাই আমরা সারাদিন এই কাজ নিয়ে ব্যস্ত থাকি। সো অবশ্যই আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই আপনার পরামর্শ দিতে পারবো এবং পরবর্তীতে আপনার ডিসিশন বা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ওয়েতে যাবেন। আমাদের কাজ হচ্ছে অ্যাডভাইস করা বা পরামর্শ দেওয়া, ডিসিশন নেওয়ার দায়িত্ব হলো আপনার। আমি মনে করি নাশিদ ভাই আপনার যে কোশ্চেন এটা মনে হয় এটা অ্যান্সার কারেক্ট অ্যান্সার মনে করি। অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলী কাজীকে সাথে করে নিয়ে আসার জন্য এবং আমাদের দর্শকদের কাছ থেকে আমরা ম্যাচিউরড কোশ্চেন পাচ্ছি। অনেক কোশ্চেন আমি বুঝি না, উত্তর বুঝি না, উত্তর বোঝার দরকার নেই, প্রশ্ন বোঝার দরকার নেই। আপনি বোঝার পর দর্শকরা খুশি হোক, এটাই আমাদের কাম্য। সেটা কিন্তু মোস্তাফিজুর হচ্ছে। তার মানে এই কথাগুলো বলেছিলাম আপনাকে, ওই রাস্তায় আপনি যাচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধৈর্য ধরে আছেন, দীর্ঘদিন ধরে আছেন, শুধুই ভবিষ্যৎ পর্যন্ত থাকার নিয়াত আছে, ইরাদা আছে। আপনাকে ধন্যবাদ মোস্তাফিজ ভাই। আগামী সপ্তাহে আবারও দেখাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, টিভি3 বাংলা আপনাদের পাশে আছে। ছোট ছোট করে বাংলায় আপনাদের বিভিন্ন সংবাদ আমরা দেখিয়ে থাকি। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে আমাদের উপস্থিতি আছে টিভি3 বাংলার ওয়েবসাইটে। আপনার টিভি3 বাংলায় কি ধরনের অনুষ্ঠান দেখতে চান, মুস্তাফিজ ভাইয়ের সাথে অনুষ্ঠানটা আমরা কিভাবে সাজালে আরো ভালো হয়, এই পরামর্শ চাই। আইন, অ্যাকাউন্টিং, মর্টগেজ, ট্রেনিং ব্যতিরেকে আর কি অনুষ্ঠান দেখতে চান, আপনাদের মতামত আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? BENECO Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.